বুঝতে না পারলে একবারের জায়গাতে 100 বার বলবে। একবার যদি বুঝতে না পারো আমাকে আবার বলবে, আমি আবার বোঝাবো। তো যতক্ষণ পর্যন্ত নাম্বার সিস্টেম এই যে পার্টের অঙ্কগুলো আমরা না করতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু বোঝাবো। প্রথমে হচ্ছে যে নাম্বার সিস্টেম, এই নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা, এই বাস্তব সংখ্যা আমরা কাকে বলি? এনিওয়ান? যারা যারা আমাদের আগের প্রাইমারি টেটের ক্লাস করেছে তারা একমাত্র বলবে। বাস্তব সংখ্যা, ভবানী, বাস্তব সংখ্যা আমরা কাকে বলবো? সহজ ভাষায় উত্তর বলো। বাস্তব সংখ্যা আমরা কাকে বলবো, বা সংখ্যা তত্ত্ব, এই ব্যাপারটা কেউ ক্লিয়ার বলতে পারবে, হ্যাঁ কি না? বাস্তব সংখ্যা কি? তোমরা নিশ্চয়ই আগের বারের ক্লাসে আমরা পড়েছি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। আমরা তো জানি যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কাকে বলে। আমি আবার বলবো যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা কি। তো বাস্তব সংখ্যা প্রথমে আমরা জানবো যে বাস্তব সংখ্যা কাকে বলে। তাহলে বাস্তব সংখ্যা যদি আমরা সংজ্ঞা হিসাবে বলতে চাই তাহলে বাস্তব সংখ্যা মানে কি? বাস্তব সংখ্যা মানে হচ্ছে রিয়েল নাম্বার, আমরা জানি বলতে গেলে। তো রিয়েল নাম্বার হচ্ছে, দেখো, সমস্ত মূলদ ও অমূলদ সংখ্যাকে সংযোজন করে মানে কথাটির অর্থ হচ্ছে একত্রে করে, মানে আমরা সেই নাম্বারগুলোকে যদি আমরা একত্রে করি তাহলে সেটাকে আমরা বলছি কি? বাস্তব সংখ্যা। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এইগুলো আমরা পড়বো আজকের ক্লাসেই। আমরা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা ডিটেলস বুঝে নেব। তো এই ছকটা করার আগে আমি তোমাদেরকে জাস্ট এখন প্রথম বেসিকটা পড়াবো, তারপর বেসিকটা পড়ানোর পরে এই ছকটা তোমরা অলরেডি তোমরা বুঝতে পারবে এবং আমি আবার কিন্তু এই ছকটাকে তোমাদের সামনে কিন্তু নিয়ে আসবো। ওকে, বেশ, চলো আমরা দ্বিতীয় স্লাইডে দেখি। এই যে দেখো বাস্তব সংখ্যাটাকে আমি কিন্তু সুন্দর করে দেখো লিখে দিয়েছি, আমার নিজের হাতের নোটস এটা। তোমরা এই পিডিএফটা ক্লাসের শেষে পেয়ে যাবে, প্রত্যেকে পিডিএফ পেয়ে যাবে এবং আমাদের আজকের এই ক্লাসে কিন্তু রেকর্ডিংও কিন্তু পেয়ে যাবে। তাহলে বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারটা কি? শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা দিয়ে তৈরি সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। তাহলে শূন্য সহ মানে আমি যদি শূন্যটাকে যদি প্রথমে দিই, তারপর 1 2 3 4 5 পরপর কিন্তু আমরা লিখে লিখে চলেই গেলাম, এটা হচ্ছে ধনাত্মক। আর ঋণাত্মক মানে কি? শূন্য তো কোনো মাইনাস হয় না, তাহলে 0 -1 -2 -3, এই যে এই সংখ্যাগুলোকে একসঙ্গে আমরা কি বলছি? রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আমরা দেখব যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। একটু দেখে নাও। সমস্ত মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। তাহলে মূলদ সংখ্যা কি, অমূলদ সংখ্যা কি, আমরা নেক্সট স্লাইডে পড়ব। ওকে, দেখো স্ক্রিন যদি কেউ দেখতে না পাও অবশ্যই বলবে, কারণ হয়তো ইন্টারনেটের প্রবলেম হতেই পারে, সেটা আমার হোক সেটা তোমাদের হোক। যদি কেউ দেখতে না পাও বাকি স্টুডেন্টদেরকে হয়তো আমি জিজ্ঞাসা করব, তারাও যদি দেখতে না পায় আমি আবার নতুন করে হয়তো জয়েন করব। ওকে, দেখো প্রত্যেকে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তো? প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন প্রত্যেকে দেখতে পাচ্ছ? কারোর কোনো অসুবিধা নেই? না স্যার। বেশ, ঠিক আছে। এবার আমরা কি পড়লাম একটু আগে, যে সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে একত্রে আমরা কি বলি? বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলি। এবার আমি তোমাদেরকে বললাম যে বাস্তব সংখ্যার কিছু বৈশিষ্ট্য আমাদের কিন্তু জানতে হবে। কারণ কেন? কারণ পরীক্ষার প্রশ্ন এমন কনসেপচুয়ালভাবে হয়তো তোমাদেরকে দেবে, যদিও পঞ্চায়েতের পরীক্ষার ম্যাথামেটিক্সের প্রশ্ন খুব কঠিন হয় তা নয়। আমরা যদি একটুকু যদি ম্যাথামেটিক্সটা যদি প্র্যাকটিস করতে পারি আমরা কিন্তু 25-এর মধ্যে 15+ প্রত্যেকেই পাবো, এটা আমি আশাবাদী অন্তত। তো
তো সেই ভেবে কিন্তু তোমাদেরকে ক্লাস করানো, আমি সমস্ত চ্যাপ্টারই কভার করব। তো আজকে আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। তারপর কি বলছে দেখো, দুটি বাস্তব সংখ্যার যোগফল, যদি বুঝতে না পারো তোমরা একটু খাতা পেন নিয়ে একটু লিখে নিতে পারো। দুটি বাস্তব সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সর্বদা বাস্তব সংখ্যা হবে। তার মানে হচ্ছে যে দুটি বাস্তব সংখ্যার যোগফল, বিয়োগফল হতে পারে, গুণফল হতে পারে, ভাগফল হতে পারে। আমি যেমন তোমাদেরকে দেখালাম একটু আগে, যেমন 0, 1, 2, 3 এইগুলো হচ্ছে যোগফল। আমরা যদি 0 + 1 + 2 + 3 + 4 + 5 এমনি করে যদি আমরা চলে যাই, তাহলে কিন্তু আমরা সেইগুলোকে কিন্তু যোগ হিসাবে পাবো। ওকে, আবার যদি আমরা এগুলোকে যদি আমরা বিয়োগ করি, শূন্যর সাথে যদি -1 যদি বিয়োগ করি, তাহলে কি হয়? শূন্যর সাথে যদি কোনো সংখ্যাকে যদি বিয়োগ করা হয়, তাহলে কি সংখ্যা দাঁড়ায়? এনিওয়ান? -1ই হবে। -1ই হবে, কারণ কিছু নেই মানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাস। যদি গুণ করতাম তাহলে কি করব বলো? একই নিয়ম, 0 গণিত 1, তাহলে কি হবে? তাহলে 0। জিরোকে যে সংখ্যা দিয়েই গুণ করো না কেন সেই জিরোই হবে বলতে গেলে। আবার 1 × 2 2, এমনিভাবে যদি আমরা এগুলোকে যদি করি, যেমন 1 × 2 এটাকে আমরা বাস্তব সংখ্যা বলবো। আবার 2:6, আবার 4:2। তো সমস্ত যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল এই প্রত্যেকটা সংখ্যাগুলোকে নিয়েই কিন্তু আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা বলি। তারপর দেখো, বাস্তব সংখ্যার যোগের সংযোগ নিয়ম, যোগের বিনিময় নিয়ম, গুণের সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এইগুলো প্রাইমারি টেটে ক্লাসে আমরা বুঝিয়েছি আগের বারে, যারা আমাদের স্টুডেন্ট ক্লাস করেছে অলরেডি কিছু মাস আগে। যোগের সংযোগ নিয়ম, যোগের বিনিময় নিয়ম, যোগের গুণের সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম, এইগুলো মেনে চলে। তাহলে এই যে সংযোগ নিয়ম মানে কি? আমি যদি বলতে পারি যে AB + BA, AB + BA, তাহলে এই AB + BAটাকে আমরা আরও কীভাবে লিখতে পারি? AB + BA, AB + BAটাকে আমরা কীভাবে লিখতে পারি বলো? a² + b²। হ্যাঁ, A² + B² এটা সূত্র হয়ে গেল। এটা কিন্তু সংযোগ, AB + BA, AB + BA এটাকে আমরা কীভাবে লিখতে পারি? দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, এটা হয়তো তোমরা বুঝতে পারছো না, এটাকে আমি আরও ভেঙে বলি। বলতে গেলে আমরা যদি লিখি A B + C, A B + C, তাহলে এটাকে যদি আমরা ভেঙে যদি লিখতে চাই, তাহলে আমরা কীভাবে কী লিখবো তাহলে? স্যার AB + AC। ইয়েস, AB + AC। তাহলে এটাই হয়ে যাচ্ছে কি? এটা হয়ে যাচ্ছে যোগের সংযোগ নিয়ম। ওকে, আবার আমরা বিনিময় নিয়মটা বা কীভাবে লিখতে পারি? বিনিময় নিয়মটা আমরা কীভাবে লিখতে পারি বলো? বিনিময় নিয়মটাকে আমরা কীভাবে লিখতে পারি? আমরা যদি বিনিময় নিয়মটাকে যদি লিখি যে AB আবার B + A, দেখো এখানে AB মানে এখান থেকে A একটা নিয়েছি, আবার এখান থেকে কিন্তু আমরা B নিয়েছি, তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি তাহলে কি লিখবো বলো? যদি আমরা এটাকে যদি আমরা ডাইরেক্ট যদি গুণ বা গুণের সংযোগ নিয়ে যদি আনতে চাই, AB² + হচ্ছে A², AB² প্লাস হচ্ছে A²B, A²B, তবে A²B, ব্যাস। এটাকে ভাঙা যায়, AB² + A²B, এটাকে ভাঙতে পারি আমরা। আর এটাকে যদি আমরা আবার তো এটাকেই তো আনা যায় না, আবার তো এটাকেই তো আনা যায়, পুনরায় এটাকেই তো আমরা আনতে পারবো না। এটাকে AB, আবার AB থেকে একটা আমি B ধার পাচ্ছি, B + A। ওকে, আশা করি তোমরা পেরেছো এই পয়েন্টটা বলতে গেলে, যেটা আমরা একটু আগেই বললাম, বাস্তব সংখ্যার যোগের সংযোগ নিয়ম, যোগের বিনিময় নিয়ম, গুণের সংযোগ নিয়ম, বিচ্ছেদ নিয়ম মেনে চলে। ওকে, তাহলে এটা কিন্তু প্রত্যেকে আশা করি ক্লিয়ার হয়েছে। এবার নেক্সট দেখো কি বলছে। নেক্সট বলছে যে জিরোকে যোগের একসম উপাদান বলে।
এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আজকের এই ক্লাসটার সাথে কিন্তু ডব্লিউবি টেট আর আবার প্রাইমারিও কিন্তু ক্লাস হয়ে যাচ্ছে, কারণ আমি কিন্তু নাম্বার সিস্টেমটা একদম পুরো বেসিক থেকে পড়াচ্ছি, যেন পরীক্ষাতে নাম্বার সিস্টেম থেকে একটা অঙ্ক যদি আসে আমরা যেন কেউ ছেড়ে আসতে না পারি। ওকে, তাহলে কি বললাম যে জিরোকে আমরা যোগের একশো উপাদান বলে, মানে জিরোকে যে সংখ্যা দিয়ে তুমি যোগ করো না কেন সেই সংখ্যাটাই কিন্তু হবে। 0 + 1 1, 0 + 2 2, 0 + 3 3। ওকে, এককে গুণের একশো উপাদান বলে। কেন? কারণ দেখো এককে যদি তুমি শূন্য দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে? শূন্য হবে। আবার দুইকে যদি শূন্য দিয়ে গুণ করো তাহলে কি হবে? শূন্য হবে। তাহলে এরকম করে কিন্তু পরপর কিন্তু আমরা করব, 1 2 3 4 5 6 7 8 9, এই 9 পর্যন্ত সংখ্যাকে তুমি শূন্য দিয়ে গুণ করো না কেন শূন্যই বসবে। তাহলে এটা হয়ে যাচ্ছে এককে বলি আমরা গুণের একশো উপাদান এবং জিরোকে বলি আমরা যোগের একশো উপাদান। নেক্সট কি বলছে, মাইনাস একে যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলে। তো একটু আগেই তোমাদেরকে বললাম যে কোনো সংখ্যাকে যদি আমরা বিয়োগ করতে চাই, সামনে যদি প্লাস থাকে তাহলে প্লাসে মাইনাসে কিন্তু সেই সংখ্যাটাকেই কিন্তু আমরা বসাবো। তো সেই জন্যই কিন্তু এরা উদাহরণ হিসাবে কিন্তু মাইনাস, একবার বলুন এটা, কোন জায়গাটা বলো? মাইনাস এটা আরেকবার বলুন। আচ্ছা আবার বলছি, মাইনাস এ। আচ্ছা বেশ, এই মাইনাস এ কে বলছি আমরা যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদান। তার মানে কি বলতো, এই মাইনাস এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি, এটাকে যদি আমি লিখতে চাই তাহলে কি লিখতে পারি? মাইনাস এ প্লাস বি। তাহলে মাইনাস এ মানে পরীক্ষাতে একটা সংখ্যা দিয়ে দিল যে এর জায়গাতে -2। স্যার মাইনাস এবি হবে? হ্যাঁ দেখো, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। ধরো মাইনাস এর জায়গাতে দিয়ে দিল সংখ্যা 2 প্লাস বি এর জায়গাতে সংখ্যা দিয়ে দিল 3। তাহলে এটাকে আমরা কীভাবে সমাধান করব? তাড়াতাড়ি বলতে হবে কিন্তু। -5 আর প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে -5 -5, ইয়েস -5। তাহলে -5 এরকমভাবে আমরা নাম্বার সিস্টেমের প্রত্যেকটা অঙ্ক করব। এই যে -2 + 3, যখনই কোনো ছোট সংখ্যাকে দিয়ে যখন বড় সংখ্যাকে যখন প্লাস মাইনাস করবে তখন কিন্তু একটা মাইনাস বসবে এবং মাইনাস মাইনাসের যে রুল সেটা কিন্তু বসবে। তাহলে এটাকেই আমরা কি বলছি, এর সাপেক্ষে যোগের বিপরীত উপাদান। আশা করি যে বলছে বুঝতে পারিনি, আশা করি বুঝতে পেরেছ। এই জায়গাটা প্রত্যেকে ক্লিয়ার হয়েছে? বেশ, এবার -1/a কে গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলে। তার মানে আমি একটা উদাহরণ দিই তোমাদেরকে বোঝাই। দেখো -a/a কে গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলে। তার মানে আমি লিখতে পারি 1/a ইন্টু 10। ভালো করে দেখো, 1/a ইন্টু 10। তাহলে এর মান এখানে বলে দেওয়া আছে, এর মান বলে দেওয়া আছে 5। তাহলে তোমরা কি করবে পরীক্ষার সময়, যে স্যার তাহলে 5 2 10 2 একে 2 করে আসবো, তো এটাই তো উত্তর হবে নাকি? হ্যাঁ স্যার এটাই বলতে চাইছিলাম। এটা করে এলে 0 পাবে, কারণ তুমি রুলস ফলো করোনি। এখানে বলেছে বিপরীত উপাদান বলে, বিপরীত মানে কি? a/1 হয়ে যাবে ওটা। বিপরীত মানে কি? বিপরীত মানে হচ্ছে 1/5 ইন্টু, এখানে উপরে কিছু নয় মানে 1, তোমার 10 বাই কি আছে 1, নিচে 1। তাহলে 5 2 10, 2/1, তাহলে 2/1 মানে 2 হয়। কিন্তু কথাটা তুমি ঠিক বলেছো, কিন্তু অপশনে যদি 2 যদি না থাকে তাহলে কিন্তু কি হবে, 2/1ই হবে। স্যার দেখা যাচ্ছে না স্ক্রিন দেখা যাচ্ছে না? এবার দেখা যাচ্ছে। প্রত্যেকে আশা করি ঠিক আছে। চলো তাহলে আমরা কিন্তু এইটুকু কিন্তু পড়ে নিলাম। আশা করছি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার থেকে
কিছুটা কনসেপ্ট হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে বাস্তব সংখ্যা যদি আমি আর একটু ছোটো করে যদি বলি, যে সমস্ত মূলদ এবং অমূলদ সংখ্যাকে একত্রে আমরা কি বলি? রিয়েল নাম্বার বলি। রিয়েল নাম্বার কি? ধনাত্মক এবং ঋণাত্মক, 0 থেকে 9, আবার মাইনাস 0 থেকে আবার -1, -2, -3, আবার সেটাকে গুণের আকারেও করতে পারি, ভাগের আকারেও করতে পারি। 0কে কি বলি আমরা? যোগের 100 উপাদান, এবং 1কে বলি আমরা গুণের 100 উপাদান, -a কে বলি আমরা যোগের সাপেক্ষে বিপরীত উপাদান কার? এর, এবং -1/a কে গুণের সাপেক্ষে এর বিপরীত উপাদান বলে। এটুকু কিন্তু আমরা রিয়েল নাম্বার সম্পর্কে কিন্তু পড়ে নিলাম, কিন্তু এটুকু পড়লেই কিন্তু আমরা কিন্তু পরীক্ষায় উত্তর করে আসতে পারবো না। আসল জিনিসগুলোই কিন্তু আমরা বুঝবো। এবার তোমাদের ছকে আমি জিনিসটা দেখাচ্ছিলাম, সেই ছকে প্রথমেই ছিল মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। এবার আমরা মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সম্পর্কে ডিটেলস আলোচনা করব। দেখো সুন্দর করে একদম নোটস তোমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হচ্ছে যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে p/q পূর্ণ সংখ্যা এবং q নট ইকুয়াল টু 0, তাদের মূলদ সংখ্যা বলে। তাহলে এটা আমি বুঝতে পারলাম না যে p/q আকারে প্রকাশ করা যায় ভগ্নাংশ আকারে। এক কথায় হচ্ছে ভগ্নাংশ আকারে যে সমস্ত সংখ্যাগুলোকে লেখা হয় তাদেরকে বলছি আমরা মূলদ সংখ্যা, আর যেগুলোকে লেখা হয় না সেগুলোকে বলছি আমরা অমূলদ সংখ্যা। তাহলে এবারে মূলদ সংখ্যাকে আমরা কি আকারে প্রকাশ করতে পারি? কিউ দ্বারা। এটা মূলদ সংখ্যার পুরো সেটকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি। কেন? কারণ এখানে আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে কিউ নট ইকুয়াল টু 0। যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা হবে অসংখ্য। তাহলে দুটি মূলদ সংখ্যার মধ্যে কিন্তু অসংখ্য মূলদ সংখ্যা কিন্তু আমরা লিখতে পারবো। দুটি মূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সর্বদা কিন্তু মূলদ সংখ্যা হবে। তাহলে আমরা কোনো ভগ্নাংশকে দেখবে, যেমন দেখো একটা উদাহরণ বোঝাই, 2/3 যুক্ত 1/3। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই এলসিএম করতে পারবো, হ্যাঁ কি না? 3 আর 3-এর এলসিএম কি হয় বলো? 3 হয়, তাই তো? তাহলে 3-একে 3, তাহলে 3-একে 3, 1 থাকছে হাতে, তাহলে 2-একে 2 প্লাস 3-একে 3, 1-একে 1, তাহলে কি হচ্ছে? 3/3। তাহলে 3/3কে যে কাটাকাটি করি তাহলে কত হবে বলো? 1 হবে। ওকে, এটাই আমি বোঝাতে চাইলাম। তাহলে কি বললাম? যে মূলদ সংখ্যাকে কিউ আকারে প্রকাশ করা যায়, যে কোনো দুটি মূলদ সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা হবে অসংখ্য। দুটি মূলদ সংখ্যা যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এবার মূলদ সংখ্যার কিছু উদাহরণ দেখে নাও। পূর্ণ সংখ্যা হতে হবে। পূর্ণ সংখ্যা আমরা জানি পুরোপুরি যে সংখ্যাকে স্বাভাবিকভাবে আমরা কাটাকাটি করতে পারি, অর্থাৎ ধনাত্মক, ঋণাত্মক, যেমন -1, -2, -3 এইগুলো হচ্ছে ঋণাত্মক, আর 1, 2, 3 এগুলো হচ্ছে ধনাত্মক, এবং সেই সংখ্যাগুলো শূন্য দিয়েও শুরু হতে পারে। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। ধনাত্মক ও ঋণাত্মক ভগ্নাংশ, ধনাত্মক ও ঋণাত্মক সসীম দশমিক সংখ্যা, যেমন সসীম দশমিক সংখ্যাতে আমরা এখনই যাইনি, আমরা একটু পরেই যাব। 1.78 -0.2396। দেখবে একটা কথা সবসময় মাথার মধ্যে আজকে ঢুকিয়ে নাও, সসীম মানেই বাম দিকে সবসময় 0 থাকবে। যদি বাম দিকে -0 যদি থাকে তাহলে মনে ভাবতে হবে যে এটা স্যার সসীম সংখ্যা। এটা আমরা এখন পড়বো একটু পরে। ধনাত্মক ও ঋণাত্মক আবৃত অসীম দশমিক সংখ্যা, যেমন আবৃত মানে, আবৃত অসীম মানে কি? দশমিকের পর অনেক সংখ্যা থাকবে যেগুলো হয়তো আর গোনা যাবে না। আমরা দশমিকের পরে যে কোনো 4টে সংখ্যা নিই, যখনই দেখবে যে 4টি সংখ্যার বেশি হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাবে কি? অসীম আবৃত দশমিক। ওকে, তো সেইগুলো দেখো আমি এখানে বলেছি 0.3333 চলতেই লাগলো, তারপরে 0.569569। তো এইগুলো হচ্ছে মূলদ সংখ্যার উদাহরণ। ওকে, আমরা পুরোটা পড়বো, তারপর আমরা কিন্তু ছকটাকে দেখাবো, যে ছকটা একটু আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম।
নেক্সট দেখো, নেক্সট হচ্ছে অমূলদ সংখ্যা। তাই মূলদ সংখ্যা কিন্তু আমরা পড়ে নিলাম যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইজ ইকুয়াল টু 0, সেই সমস্ত সংখ্যাকে আমরা কি বলছি? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার উদাহরণ আমরা দেখলাম। এবার অমূলদ সংখ্যা কি সেটা আমরা দেখব। অমূলদ সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। একটু আগেই তোমাদেরকে বললাম যে পি বাই কিউ আকারে প্রকাশ করা না গেলে সেটা কিন্তু অমূলদ সংখ্যা। কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে অমূলদ সংখ্যা কিভাবে তোমরা দেখে বুঝতে পারবে? যদি রুট থাকে, এই যেমন 2 রুট, 3 রুট, এরকম করে যদি কোনো পরীক্ষায় প্রশ্ন যদি থেকে থাকে, তাহলে সেটা কিন্তু অমূলদ সংখ্যার উদাহরণ। পাইয়ের মান আমরা জানি প্রত্যেকে 22/7। তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকেই কিন্তু অমূলদ সংখ্যার কিন্তু উদাহরণ। দুটি অমূলদ সংখ্যার যোগফল, বিয়োগফল, গুণফল এবং ভাগফল অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যা হতে পারে। তাহলে তুমি এই √2কে যদি 1 দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে সেটা কিন্তু √2ই হবে। রুটকে যে সংখ্যা দিয়েই গুণ করি না কেন, সেই সংখ্যাটাই কিন্তু অমূলদ সংখ্যা হয়ে যাবে। অমূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা পাওয়া যায়। একটু আগেই তোমাদেরকে বললাম যে 0.333333 করে চলতেই লাগলো, মানে এটা কিন্তু আর শেষ হবে না। তাহলে এইরকমই যখনই পরীক্ষার তোমরা প্রশ্ন দেখবে, তখনই কিন্তু তোমরা ভেবে নেবে যে স্যার এটা কিন্তু কি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, এবার দেখো কিছু উদাহরণ আমি তোমাদেরকে এখানে দিয়েছি। দেখো অমূলদ সংখ্যার উদাহরণ তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে যে 0.1011011110, আবার 1110। দেখেই বুঝতে পারছি যে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যার কিন্তু মিল নেই। যেটা আছে সেটা কিন্তু একবার না হলে অনেকবার। এইরকম যখন তোমরা সংখ্যা দেখবে, তখন সেটা হয়ে যাবে কি? অমূলদ অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। ওকে, তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা, রিয়েল নাম্বার, এই তিনটে যেটা পড়ালাম, তার মধ্যে থেকে কাউরির কোনো অসুবিধা আছে? যদি কাউরি থেকে থাকে তাহলে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতে পারো। এনিওয়ান? মূলদ, অমূলদ এবং রিয়েল নাম্বার, এই যে তিনটে পার্ট পড়ালাম, সেটার মধ্যে যদি কাউরির কোনো জায়গায় যদি অসুবিধা থেকে থাকে, আমার কিন্তু বলতে পারো। আমরা কিন্তু আবার নেক্সট পার্টে কিন্তু যাব। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ক্লাসটা আরেকবার দেখবে, রেকর্ডিংটা যখন আজকে পেয়ে যাবে, ক্লাসটা সকালবেলাতে আরেকবার দেখে নেবে। কারণ ম্যাথামেটিক্সের ক্লাস একবার লাইভ করবে, লাইভ করার পর আরেকবার দেখবে, তাহলে দেখবে জিনিসটা একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লাস করার সময় যেন অবশ্যই খাতা পেন যেন থাকে, তার কারণ যেটা বুঝতে পারবে না সেটা যেন নোট করে নাও। ওকে, কারণ এই লাইভ ক্লাস করা মানে একটাই, যে তোমাদের না বোঝার জিনিসগুলো বলতে পারবে। আর রেকর্ডিং হয়ে যাওয়ার পরে হয়তো না বলতে পারলে আবার হয়তো অন্য ক্লাসে বলবে, হয়তো সেই টাইমটা হয়তো ওয়েস্ট হবে। ওকে, এটা কিন্তু আরেকবার সকালবেলায় দেখে নেবে। এবার কিছু এই মূলদ এবং অমূলদ সংখ্যার উপর কিছু কিছু প্রশ্ন আমাদের পরীক্ষায় পড়ে, বিশেষত যারা সামনে টেট পরীক্ষা দেবে, আপার প্রাইমারি টেট পরীক্ষা দেবে। তো তোমরা আজকে প্রত্যেকেই আশা করি শুনেছো যে শিক্ষামন্ত্রী কিন্তু আমাদের সিউড়ির বিধানসভায়, যেখানে আমার বাড়ি, কাছের মানুষ বলতে গেলে, খুবই ঘনিষ্ঠ মানুষ। হয়তো একসাথে আমরা এক জায়গাতে হয়তো কি বলবো যে কোনো কোচিং ইনস্টিটিউশন থেকে শুরু করে হয়তো পড়ানোর দিক থেকে শুরু করে সমস্ত কিছু আমরা একসময় করেছি, কিন্তু আজকে আমি ভাবতে পারছি না সহজে, সারাদিনও ভেবে উঠতে পারছি না যে আজকে আমি কি দেখছি বলতে গেলে। তো সিউড়ির বিধানসভা, যেহেতু আমার বাড়ি রাজনগর বলতে গেলে, তো রাজনগর থেকে সিউড়ির ডিস্টেন্স হচ্ছে 20 কিলোমিটার।
তো খুবই ঘনিষ্ঠ মানুষ আজকে শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষা দপ্তর এবং কারিগরি শিক্ষা ভবনের দায়িত্ব পেয়েছেন মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায়। তোমরা অবশ্যই নাম শুনেছো বলতে গেলে। তো উনি এত মানে সহৃদয় মানুষ। এবারে দেখবে তোমরা যারা এসএসসি কিংবা প্রাইমারি, আপার প্রাইমারি যারা হয়তো প্রস্তুতি নিচ্ছ কিংবা আগামীতে যারা হয়তো পরীক্ষায় বসতে যাবে, শিক্ষা ব্যবস্থাটা একটা আমূল পরিবর্তন আনছে। এখানে কিন্তু কোনো দুর্নীতি বলো, পরীক্ষা দিলাম স্যার, পাস করে গেলাম, ইন্টারভিউ হলো অথচ আমি নিয়োগপত্র পেলাম না, এটা কিন্তু আর চলবে না। এবার কিন্তু প্রত্যেকটা বছর কিন্তু এসএসসি পরীক্ষা এবং প্রাইমারি টেট, আপার প্রাইমারি, পিএসসি, সিএসসি যাবতীয় সমস্ত পরীক্ষা কিন্তু একদম স্বচ্ছভাবে হবে। ওই জন্যই প্রথমেই সবাইকে একটা কথা বলি যে পড়াশোনাটা ফোকাস রাখো বলতে গেলে, বিশেষত যারা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট স্টুডেন্ট আছো আমার এই ব্যাচটাতে, আমার থেকে 100% তোমরা সাপোর্ট পাবে, যেহেতু আমার খুব ঘনিষ্ঠ মানুষ, কাছের মানুষ বলতে গেলে। এটুকু আমি তোমাদেরকে জোর গলায় বলে রাখছি। আমি জীবনেও ভাবতে পারিনি যে আমার বীরভূম থেকে একজন এরকম মানুষ শিক্ষামন্ত্রী হিসাবে আমরা কখনো পশ্চিমবঙ্গে পাবো। তো তোমাদেরকে প্রত্যেকেই বলছি, এখন থেকে কিন্তু এসএসসি, আপার প্রাইমারি, প্রাইমারি যাবতীয় যা পরীক্ষা হয়তো তোমরা ডিএলএড কিংবা বিএড যা ট্রেনিং করেছো কিন্তু পড়াশোনা শুরু করে দাও। এবং এই বছরের মধ্যে কিন্তু আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু হতে চলেছে এবং সামনের বছর কিন্তু প্রাইমারি, এবং বছরে কিন্তু দুবার টেট কিন্তু হবে, একবার ফেব্রুয়ারি মাস আর একবার ডিসেম্বর মাস। সিটেটের মতো পরীক্ষা কিন্তু হবে। ওকে, এটা কিন্তু আজকে আমি খুব আমার গর্বের বিষয়, এবং আজকে আমি সারাদিন আমি এই কথাটাই ভাবছি যে আমার এরকম কি বলবো, যে ঘরের মানুষ যে এরকমভাবে মন্ত্রী হিসাবে পাবো, এটা কিন্তু আমি কখনোই ভাবিনি বলতে গেলে। তো তার জন্য আমি তোমাদেরকে প্রত্যেকেই বলি যে প্রাইমারি এবং আপার প্রাইমারি কোনো পরীক্ষার প্রশ্নপত্র কিংবা কোনো কিছু নিয়ে যদি কাউরি কোনো মনের মধ্যে যদি কোনো দ্বিধাবোধ থাকে, অবশ্যই আমার সাথে আলোচনা করতেই পারো। কারণ বুঝতেই পারছো বলতে গেলে মানুষ যখন খুব ঘনিষ্ঠ হয়, মানুষ যখন খুব কাছের হয়, তো তার সাথে হয়তো একটা অন্যরকম অনুভূতি থাকবেই, যেহেতু পরীক্ষার নিয়োগপত্র নিয়ে। তো সে অর্থে কিন্তু এই কথাটাই বলা। তো আশা করছি প্রত্যেকের একটা নতুন একটা দিন আসছে বলতে গেলে। তো চলো, তো মেন কথা হচ্ছে এবারে আমরা যেটুকু পড়বো এইগুলো কিন্তু তোমাদের খাতাতে কিন্তু নোট ডাউন করে নিতে হবে। সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0। পরীক্ষাতে ডাইরেক্ট প্রশ্ন দিয়ে দেবে পঞ্চায়েত নিয়োগ কিংবা প্রাইমারি পরীক্ষায়, যে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি। সেখানে হয়তো তোমাদের অপশান দেওয়া থাকবে 0, 1, 2, 3 এরকমভাবে দেওয়া থাকবে। তো আজকের ক্লাসেই তোমরা জেনে নাও যে সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা হচ্ছে 0। ছোট স্বাভাবিক বা ন্যাচারাল নাম্বার আমরা একটু আগেই বললাম, 0-র পরে কি হয়, 1 হয়, তাহলে 1। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা 1। সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা 1। দেখো এই 1 কতগুলো প্রশ্নের উত্তর হয়। ছোট স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি, 1। সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি, 1। সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা কি, 1। সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা অনির্ণেয়, এখনও কিন্তু কোনো নির্ণয় করা যায়নি। স্বাভাবিক সংখ্যায় বা ন্যাচারাল নাম্বার শ্রেণী, যেটা যদি পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে যে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার শ্রেণী সেটা কোন পর্যায়ের মধ্যে অন্তর্গত, সেটা হচ্ছে হোল নাম্বার বা অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যার হোল নাম্বার শ্রেণীকে ডব্লু দ্বারা প্রকাশ করা যায়। পূর্ণ সংখ্যার বা ইন্টিজার্স এই শ্রেণীটাকে জেড দ্বারা প্রকাশ করা যায়। মূলদ সংখ্যার বা রেশনাল নাম্বারকে আমরা কিউ দ্বারা প্রকাশ করা হয়। তো এইগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবে। ওকে, নেক্সট দেখো, এইগুলো কিন্তু আমি আর পড়াচ্ছি না, এইগুলো বোঝানোর কিছু নেই, এইগুলো জাস্ট তোমাদের থিওরিটিক্যাল নোটস। এই নোটসগুলো কিন্তু পড়তে হবে, কারণ অঙ্ক করার সময় যদি এইগুলো আমাদের মনে না থাকে তাহলে কিন্তু আমরা নাম্বার সিস্টেম থেকে কোনো অঙ্ক কিন্তু করতে পারবো না। আমি কিন্তু সুন্দর করে খাতাতে লিখে দিয়েছি আজকে
দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল ও গুণফল সর্বদাই স্বাভাবিক সংখ্যা হবে, মনে রাখতে হবে। দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগফল ও ভাগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে না। যখনই যোগফল এবং গুণফল হবে তখন কিন্তু সেই স্বাভাবিক সংখ্যাটাই কিন্তু হবে। আবার যদি বিয়োগফল এবং ভাগফল নিয়েও যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু নাম্বারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটাই কিন্তু বলতে চাইছে। দুটি অখণ্ড সংখ্যার যোগফল ও গুণফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে। দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল ও ভাগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। অর্থাৎ আমরা দেখলাম যে স্বাভাবিক সংখ্যা এবং হোল নাম্বার এই দুটো কিন্তু সেম। দুটি পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে। দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সর্বদা পূর্ণ সংখ্যা হবে না। পূর্ণ সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে কি করা যায়, সহজে আমরা কাটাকাটি করতে পারি। দেখবে কোনো সময় দেখা যায় যে সেটা কিন্তু পয়েন্ট চলে আসছে, কিংবা সেটা পয়েন্ট চলে আসার পর হয়তো আমরা আরও সংখ্যাগুলোকে বসাচ্ছি পরপর। তো সমস্ত স্বাভাবিক সংখ্যাই কিন্তু আমরা ভাগ করলেই কিন্তু আমরা ভাগ করতে পারবো না। যদি মিলে যায় তাহলে কিন্তু ওখানে কিন্তু আমাদের ছেড়ে দিতে হবে। নেক্সট, সমস্ত স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যাই স্বাভাবিক সংখ্যা নয়। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত অখণ্ড সংখ্যাই পূর্ণ সংখ্যা, কিন্তু সমস্ত পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা নয়। এগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, কিন্তু সমস্ত মূলদ সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। সমস্ত মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, কিন্তু সমস্ত বাস্তব সংখ্যা মূলদ সংখ্যা নয়। ওকে, এবার কিন্তু আমরা সেই ছকটাতে যাব। বলো, যেটুকু পড়ালাম তার মধ্যে থেকে কারোর যদি কোনো প্রশ্ন থাকে। এনিওয়ান? দেবেন? মনীষা? না স্যার, অসুবিধা নেই। ওকে। সঙ্গীতা? না স্যার, কোনো অসুবিধা নেই। মধুমিতা? না স্যার। বেশ। শ্রাবন্তী, বুঝতে পেরেছ? শ্রাবন্তী? বুঝতে পেরেছি। বেশ। এবার তোমাদেরকে সেই জায়গাটাতে নিয়ে যাব যেখানে আমি তোমাকে প্রথমেই বললাম যে স্যার এই জায়গাটা আমরা কিন্তু বুঝতে চাই। এই ছকটা যদি কেউ খাতাতে আজকের মধ্যে যদি কেউ নোট ডাউন করে নাও, আমি কথা দিচ্ছি নাম্বার সিস্টেম থেকে পরীক্ষায় যাই প্রশ্ন দিক না কেন, এই ছকটা যদি আজকে তোমরা কেউ মনে রাখতে পারো তাহলে কিন্তু নাম্বার সিস্টেম থেকে তোমরা যাই নাম্বার থাকুক, 1 1 2 2 2 কিংবা 5টা প্রশ্ন থাকলে 5টায় 5 নাম্বারই তোমরা পাবে। দেখো এবারে তোমরা বুঝতে পারবে বাস্তব সংখ্যা, যেটা একটু আগেই তোমাদেরকে পড়ালাম, বা রিয়েল নাম্বার। তাহলে রিয়েল নাম্বারে আমরা সংজ্ঞা কি পড়ালাম তোমরা বলো? যে সমস্ত মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে আমরা একত্রে কি বলি? রিয়েল নাম্বার বলি। দেখো এই বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা। একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞা আমরা কি বলেছিলাম? কে বলতে পারে? মূলদ সংখ্যার সংজ্ঞাটাকে আমরা কি বলেছিলাম? যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে এবারে তোমরা দেখে নাও, সেটা ধনাত্মক হতে পারে, সেটা ঋণাত্মক হতে পারে, সেটা পূর্ণ সংখ্যাও হতে পারে। দেখো -5/2, তাহলে -5/2 কেন লিখলাম? এনিওয়ান? কারণ 5/2টাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি, আর মাইনাস মানে কি? ঋণাত্মক, নট ধনাত্মক কিন্তু। তারপর দেখো -2, এই 2টা কি? তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার আপনি তো বললেন যে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে তো সেটা তো কোনো সংখ্যা দিয়ে প্রকাশ করা হবে, তাহলে -2টা কেন মূলত সংখ্যা হলো? 2টা কি আমরা বলেছিলাম কোন একটা জায়গাতে যে 2টা কি? 2টা বলো? 2টা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাই তো? কি 2টাকে আমরা পূর্ণ সংখ্যা বলতে পারি না?
ইয়েস না নো? 2কে হ্যাঁ স্যার। জোড় সংখ্যা দিয়ে ভাগ করো না কেন, 2 মিলবে কিন্তু, ওই জন্য এই 2টা কিন্তু মাইনাস, এটা কিন্তু মূলত সংখ্যা। 0 মূলত সংখ্যা, 3 মূলত সংখ্যা, 7/2 মূলত সংখ্যা, 8.5, 9.03, মাথার উপরে দেখো একটা পৌনঃপুনিক চিহ্ন আছে, তাহলে 9.03 এটাও কিন্তু মূলত সংখ্যার উদাহরণ। বেশ, এবার আমরা আসি অমূলত। এবার দেখে নাও এই অমূলত সংখ্যার উদাহরণ দেখে নাও। তোমাদেরকে বলেছিলাম যে অমূলত সংখ্যা মানে রুট দিয়ে থাকবে। দেখো -√7, -√3, শুধু √3, পাই, এইগুলো হচ্ছে অমূলত সংখ্যা। তাহলে মূলত সংখ্যা অমূলত সংখ্যা পরীক্ষায় কোনো উদাহরণের মাধ্যমে তোমরা যদি দেখতে পাও তাহলে কিন্তু আশা করি আর ভুল করবে না। ওকে, এবার দেখে নাও এই মূলত সংখ্যাকে আমরা আবার দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে পূর্ণ সংখ্যা মানে আমি একটু আগে কি বললাম বলো, যে সেটা ঋণাত্মক হতে পারে, সেটা ধনাত্মক হতে পারে। তাহলে -11, -2, 0, 3, 15, অর্থাৎ p/q আকারে প্রকাশ না থাকলেও হবে। এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা। আর ভগ্নাংশ মানে তোমরা তো প্রত্যেকেই জানো যে -2/3, 1/2, 3/2, 22/7 ইত্যাদি। এবার এই পূর্ণ সংখ্যাকে আমরা আবার দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, বা যেটাকে আমরা একটু আগেই বললাম যে ধনাত্মক পূর্ণ সংখ্যাকেই আমরা বলি স্বাভাবিক সংখ্যা। সেই স্বাভাবিক সংখ্যার উদাহরণ কি, 1, 2, 3, সেখানে কিন্তু কোনো জিরো থাকবে না, আর শুধু শূন্য। এই শূন্যটাকে আমরা ঋণাত্মক পূর্ণ সংখ্যার আন্ডারেও কিন্তু লিখতে পারি, যেমন -4, -3, -2, -1। এই যখনই দেখবে -1, -2, -3, -4, তখনই কিন্তু সেটা কিন্তু কী হয়ে যাচ্ছে, পূর্ণ সংখ্যার মধ্যেই কিন্তু ঋণাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, চলে এসো ভগ্নাংশ। ভগ্নাংশকে আমরা আবার দুভাগে ভাগ করি, কি কি, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত ভগ্নাংশ কোনগুলো, মাইনাস থাকবে না, p/q আকারে প্রকাশ করা যাবে এমন সংখ্যা, যেমন 2/3, 1/2, আমরা দেখেই বুঝতে পারছি এটা কি প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলো, মাইনাস থাকবে, আবার ধনাত্মক সংখ্যাও থাকবে, 7/3, 3/2, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মাইনাস। ওকে, নেক্সট, এবার আমরা অমূলত সংখ্যার কিছু ভাগটা দেখে নিই। অমূলত সংখ্যার ভাগের মধ্যে প্রথমে যেটা আমরা বলেছি যে ভগ্নাংশ পূর্ণ সংখ্যা বাদে মূলত সংখ্যা। এখানে যেমন আমরা পড়লাম যে, দেখো ভালো করে জিনিসটা, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা বাদে মূলত সংখ্যা, আবার এখানেও আমরা কিন্তু একটা ছক করলাম, ভগ্নাংশ পূর্ণ সংখ্যা বাদে মূলত সংখ্যা, মানে এই জায়গাটাকে আমি আবার নতুন করে বোঝাবো। দেখো এটাকে আবার আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে সামান্য ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। সামান্য ভগ্নাংশ মানে কি, যেটাকে পয়েন্টের পর বেশি সংখ্যা পাবো না, যেমন -5/2, 7/2, 2/3, এগুলো হচ্ছে সামান্য ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ কোনগুলো, দশমিক দিয়ে যে সংখ্যাগুলো থাকবে, যেমন 8.5, 9.3, এগুলো হচ্ছে কি দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে আবার দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সসীম আর একটা হচ্ছে আবৃত। সসীম কোনগুলো দেখেই বুঝতে পারছি যে সসীমের আগে একটা সংখ্যা নালে একটা শূন্য থাকবে, কিন্তু দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, এটা কিন্তু বোঝার নিয়ম। দেখো 8.5, 8টা একটা সংখ্যা, 5টা একটা সংখ্যা। তারপর দেখো 3.72, 72 দশমিক পর দুটো সংখ্যা। 0.28 দশমিক পর দুটো সংখ্যা, তাহলে এটা তোমরা বুঝে নাও যে সেটা সসীম দশমিক ভগ্নাংশ। তাহলে আবৃত দশমিক ভগ্নাংশ মানে কি, মাথার ওপরে পৌনঃপুনিক থাকবে, যদি কোনো সংখ্যার
মাথার ওপরে যদি পৌনঃপুনিক না থাকে তাহলে কিন্তু তোমরা কখনোই সেটাকে কিন্তু কখনোই ভাববে না যে এটা আবৃত দশমিক ভগ্নাংশ হবে। যেমন দেখো মাথার ওপরে এখানে পৌনঃপুনিক দেখা যাচ্ছে 0.25, মাথার ওপরে দেখো একটা বিন্দু, এটা কিন্তু আবৃত। আবার -3.4 মাথার উপরে ও একটা বিন্দু, 9.03 মাথার উপরে একটা বিন্দু, 3 মাথার উপরে একটা বিন্দু, তাহলে এইগুলো হয়ে যাচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। এই সসীম দশমিক ভগ্নাংশকে আবার 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে শুদ্ধ, একটা হচ্ছে মিশ্র, একটা হচ্ছে ক্ষুদ্র, একটা হচ্ছে মিশ্র। একটা হচ্ছে শুদ্ধ সসীম আর মিশ্র সসীম। সসীম দশমিক ভগ্নাংশ শুদ্ধ কোনটাকে বলবো, 0 দিয়ে যদি কোনো স্টার্টিং পয়েন্ট শুরু হয়, যেমন 0.5, 0.75, ওকে, আবার সেটা মাইনাস দিয়ে হতে পারে। আর মিশ্র মানে কি, মিশ্র মানে মিশিয়ে থাকবে 2.5, 3.75, এদের মাথায় কিন্তু কোনো পৌনঃপুনিক থাকবে না। পৌনঃপুনিক থাকবে শুধুমাত্র আবৃত। এই আবৃত কথাটি যখনই শুনতে পাবে পরীক্ষার সময়, এই আবৃত মানেই হচ্ছে পৌনঃপুনিক। দেখো আবৃত মানে এই সসীম দশমিক ভগ্নাংশ মতোই লিখবে, কিন্তু মাথার ওপর পৌনঃপুনিক থাকবে। দেখো 0.25, আমি যেমন একটু আগেই বললাম সসীম দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে 0.25 মাথার উপরে কিচ্ছু নেই। দেখো এখানে কিন্তু মাথার উপরে দেখো বিন্দু আছে, বুঝতে পারছো, -0.36 মাথার উপরে বিন্দু আছে, তাহলে এটা কিন্তু আবৃত। আর মিশ্র আবৃত মানে ওই মিশ্র সসীম দশমিক ভগ্নাংশের মতোই, -0.34, 5.93 ইত্যাদি। তাহলে এটাই হচ্ছে তোমাদের আজকের এই ছকটা। বলো, ছকটা বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেকে ছকটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। প্রত্যেকে বুঝতে পেরেছো ছকটা? নেক্সটে কিন্তু আজকে অঙ্কতে যাবো কিন্তু এবার আমরা। শঙ্কর, ছকটা বোঝা গিয়েছে? হ্যাঁ। বেশ, এবারে সবাই খাতা পেন বের করো। এবারে কিন্তু আমরা কিছু অঙ্ক প্র্যাকটিস করব। দেখো নাম্বার সিস্টেম থেকে তোমরা এবার পরীক্ষায় কেমন টাইপের অঙ্ক পাবে। প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? প্রত্যেকে স্ক্রিন দেখতে পাচ্ছ? প্রত্যেকে? হ্যাঁ স্যার। বেশ, তোমরা পিডিএফটা ক্লাসের শেষেই পেয়ে যাবে পঞ্চায়েত টেলিগ্রাম গ্রুপে। ক্লাসের রেকর্ডিংটা আজকেই পেয়ে যাবে। সকালবেলাতে কি বললাম, ক্লাসটা আবার দেখবে, ওকে? যদি বুঝতে না পারো নেক্সট দিন ক্লাসে কিংবা কোনো সময় যখন আমরা যে কোনো সাবজেক্টে যখন ক্লাস নেব তখন জিজ্ঞাসা করতে পারো। দেখো পরীক্ষার সময় এরকম প্রশ্ন তোমাদের থেকে থাকবে, দুটি সংখ্যার যোগফল 46 এবং বিয়োগফল 20 হলে সংখ্যা দুটি কী কী? এইরকম অঙ্ক করতে গেলে ডাইরেক্ট দুটো জিনিস মনে রাখতে হবে, বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে বৃহত্তম সংখ্যা কত আছে? 46, আর ক্ষুদ্রতম সংখ্যা কত আছে? 20। তাহলে 46 + 20 /2, তাহলে কত হবে উত্তর? 3। তাহলে আমাকে দুটি সংখ্যা বলেছে, একটি আমি বের করতে পারলাম, আর একটা কীভাবে বের করব? বিয়োগফল, মানে বিয়োগ করে দেবো। 46 - 20/2 = 13। তা দুটি সংখ্যা কী কী? 3 এবং 13। ক্লিয়ার প্রত্যেকে? হ্যাঁ স্যার। প্রত্যেকে ক্লিয়ার? নেক্সট দেখো আমি এমনভাবে এখানে সমাধান করেছি কেন, কারণ মেন কথা হচ্ছে সমাধান করার একটাই উদ্দেশ্য যে ক্লাসের টাইমিংটা খুব কমানো। কারণ আমি চাই যে এই মাসের মধ্যে কিংবা তার পরের মাসের 15 তারিখের মধ্যে যেন আমি আমার অঙ্কের সিলেবাসটা যেন শেষ করতে পারি। কারণ আমাকে প্র্যাকটিসটাকে সাজাতে হবে, প্র্যাকটিসটা চলবে ক্লাসের সাথে সাথে। তাহলে কি হবে, পরীক্ষার সময় দেখবে সব অঙ্কগুলো দেখবে স্যার আমরা এই অঙ্কগুলো আপনার ক্লাসেই আমরা প্র্যাকটিস করেছি, একটা অঙ্ক তোমাদের বাইরে থাকবে না। তো আমি এইগুলোকে এমনভাবে সমাধান করেছি যে তোমরা শুধুমাত্র এই পিডিএফটাকে থাকলেই তোমরা ম্যাথামেটিক্সটা বুঝতে পারবে, ওকে?
নেক্সট, দুটি সংখ্যার যোগফল 12 এবং বিয়োগফল 8 হলে সংখ্যা দুটির গুণফল কত? দেখো আমরা আগে যেমনভাবে করলাম এরকম করে যদি করতে চাই তাহলে কিন্তু অনেক টাইম লাগবে। একবার যোগ করো, তারপর আবার সেটাকে 2 দিয়ে ভাগ করো, দিয়ে উত্তর হোক। এটাকে ডাইরেক্ট করে দাও। কি করব আমরা? 12 যুক্ত 8 আর 12 মাইনাস 8 ডিভাইডেড বাই 4। 4 কেন লিখলাম? কারণ আমরা তো আগের বারে দুটো স্টেপে অঙ্কটা করছিলাম। একবার যোগ করছিলাম তখন 2 দিয়ে ভাগ করছিলাম, আবার যখন বিয়োগ করছিলাম তখন 2 দিয়ে ভাগ করছিলাম। সেটাকে একবারে বসিয়ে দিলাম 4। তাহলে 12 যোগ থেকে 8 যদি যোগ করি তাহলে হবে 20, আর 12 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে হবে 4। তাহলে 20 ইন্টু 4 ডিভাইডেড বাই 4, কাটাকাটি করে দাও, তাহলে কত উত্তর হবে? 20। ওকে, স্যার আগের কোশ্চেনটার বৃহত্তম সংখ্যাটা 33 হবে তো? আগের কোনটা গো? এই বৃহত্তম সংখ্যা 46 প্লাস 40/2। 33 দেখে নাও, যদি আমার সমাধানে যদি ভুল থাকে হতে পারে। প্রত্যেকে কি অঙ্কটা যোগ করলে তো 46 হচ্ছে না, 13 আর 3 যোগ করলে 46 তো হচ্ছে, দুটো সংখ্যা যোগ করলে 46। আমারও ওখানে ডাউট হচ্ছিল। হ্যাঁ, এটা 33 হবে। 33 আমি বললাম না, করে নাও, অসুবিধা নেই। 33 হবে। 33 46-এর সাথে 20 যোগ করলে হবে 66, 66কে 2 দিয়ে ভাগ করলে হবে 33। ঠিক আছে, এটা হয়তো মিস্টেক, মানে এটা যোগে এটা আমার এটাতে মনে হয় ভুল হয়েছে, হতে পারে, সেটা তোমরা করে নাও। বেশ, বাকিটা দেখো 20 হচ্ছে। দেখো 20 ইন্টু 4 বাই ডিভাইডেড বাই 4, এটা কিন্তু 20 হচ্ছে। 4 20 80, 80কে 4 দিয়ে ভাগ করলে 20 হয়। দুটো নিয়ম কিন্তু পড়লাম। 3 নম্বরে দেখো, দুটি সংখ্যার গুণফল 64 এবং ভাগফল 4, তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে রুট, দেখো এখানে রুট দিয়েছি, তাহলে রুট 64 ইন্টু 4। কেন রুট 64 ইন্টু 4? কারণ এখানে আমি বলেছি যে গুণফল, দুটি সংখ্যার গুণফল 64। এতক্ষণ কিন্তু আমরা যোগ বিয়োগ করছিলাম, এবারে কিন্তু আমরা টাইপটাকে চেঞ্জ করে দিলাম। দুটি সংখ্যার গুণফল 64, ভাগফল 4 হলে সংখ্যা দুটি কী কী? তাহলে রুট 64 ইন্টু 4, তাহলে 64কে 4 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? রুট 256। তাহলে 256 কার বর্গ? 256 কার বর্গ বলো? 16 বর্গ। তাহলে 16 লিখলাম, তাহলে একটা সংখ্যা পেয়ে গেলাম। আবার কি বলেছে? ভাগফল করতে বলেছে, তাহলে ভাগফল সেই একই রকমভাবে আমি করব। রুট 64 ভাজিত 6, ভাজিত 4, তাহলে 4কে 64 দিয়ে ভাগ করলে কত হয়? 16। 16-র বর্গমূল কত হয়? 4। তাহলে সংখ্যা দুটি কি কি? 16 এবং 4। সবাই আশা করি বুঝতে পেরেছ। নেক্সট, দুটি পরস্পর জোড় সংখ্যা, আচ্ছা এখানে দুটি পরপর জোড় সংখ্যার গুণফল 7 2 2 4 হলে বড় সংখ্যাটি কত? খুবই ইজি, সহজে কি করে নেবে? লসাগু করে নেবে। 7 2 2 4কে 2 দিয়ে লসাগু করবে। লসাগু করলে কিন্তু আমি এই মানটা পাবো। তোমরা বাড়িতে এটাকে করে দেখবে। 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7 ইন্টু 43, এটাই কিন্তু দাঁড়াবে। এবার এটাকে একটু সাজিয়ে লিখতে হবে। কীভাবে সাজাবো? আমরা জানি যে দুটো 2 মিলে একটা 2। তাহলে দেখো আমি এটাকে এমনভাবে সাজিয়েছি, দেখো এখানে কটা 2 আছে বলো তো? এখানে কটা 2 আছে ভালো করে দেখো। এখানে কটা 2 আছে? এখানে 2 আছে তোমার 3টে 2 আছে, তাই তো? তাহলে এখানে দেখো আমি এটাকে ভেঙে লিখেছি 2 ইন্টু 2। তাহলে আমি এখানে কী লিখেছি? 2 ইন্টু 2 3 ইন্টু 7। এই 2টা দেখো বাড়তি হয়ে যাচ্ছে, মানে বাড়তি মানে এটা কিন্তু একা পড়ে যাচ্ছে। তাহলে যে একা পড়ে যাচ্ছে তার সাথে 43কে গুণ করে দাও। তাহলে এটাকে কত হবে বলো তোমরা? 2 2 4, 3 4 12, 7 12 কত হয়? 84। আর 43কে 2 দিয়ে গুণ করো, তাহলে কত হবে? 86। তাহলে এই 84 এবং 86-র মধ্যে
সব থেকে বড় সংখ্যা কোনটি? 86। তো 86টা উত্তর। বলো, বুঝতে পেরেছো প্রত্যেকে? কারোরই কোনো জায়গাতে ডাউট লেগেছে? 4 অঙ্কটা যদি লেগে থাকে তাহলে কি জিজ্ঞাসা করতে পারো। বড় সংখ্যাটি ওটা ওখানে কত প্রশ্নেতে আছে? বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? হ্যাঁ, আচ্ছা, যদি জিজ্ঞাসা করতো যে ছোট সংখ্যাটি কত, তাহলে লিখতাম 84। আর যদি বলতো যে বড় সংখ্যাটি কত, তাহলে 86। আমাকে এখানে এরা গুণ করতে বলেনি। যদি বলতো যে দুটি সংখ্যার গুণফল কত, তাহলে আমরা গুণ করে দিতাম 84 সাথে 86। কিন্তু আমাদের গুণ করতে বলেনি, আমাদের বড় সংখ্যা বের করতে বলেছে, আমরা উত্তর করে দিলাম 86। ওকে, কিছুই করিনি, একদম সিম্পল। যেহেতু দেখলাম এখানে 3টে 2, দুটো 2কে লিখলাম আর একটা 2কে 43 সাথে আলাদা করে লিখলাম। ওকে, নেক্সট। 3টি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 720 হলে তাদের বর্গের সমষ্টি কত? তাহলে এইগুলা কিন্তু সেম অঙ্ক। তাহলে এই 720কে তোমরা লসাগু করবে। 720কে লসাগু করলে আমরা কত পাবো? 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। তাই তো? আমি কিন্তু লসাগু কিন্তু আর নতুন করে বোঝাচ্ছি না, সবাই কিন্তু লসাগু করতে পারো। কি সবাই জানো তো নাকি? হ্যাঁ স্যার। বেশ, যদি না জেনে থাকো আমি অন্য টাইমে হয়তো করাবো। ওকে, দেখো 720 লসাগু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5। সেটা এবারে আগের মতো সাজিয়ে নাও। তাহলে এখানে কটা 2 আছে দেখবো আমরা। এখানে কিন্তু 2 আছে কটা গো? 4টে 2 আছে। তাহলে 4টে 2কে আমরা কীভাবে লিখেছি দেখো, এই 3টে 2কে একসাথে লিখেছি। দেখো নিচে 3টে 2কে একসাথে লিখেছি। দেখো এবার এখানে একটু বুদ্ধি খাটাতে হবে কিন্তু। 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 5, এবারে তোমরা কী লিখবে? এই দুটো 3কে একসাথে লিখবে। হ্যাঁ, লিখলাম। তাহলে পড়ে থাকলো কি? 2 ইন্টু 5। তাহলে 2 ইন্টু 5কে আমরা আলাদা করে লিখলাম। তাহলে এবারে গুণ করে দাও। 3টে 2কে একসাথে গুণ করলে কত হয়? 8। দুটো 3কে একসাথে গুণ করলে কত হবে? 9। আর যে একটা 2 এবং যে একটা 5 লাস্টে পড়ে থেকে গেল, সেটাকে গুণ করে দাও। 5 দুগুণে কত হয়? 10। তাহলে আমাকে বলেছে কি? আমাকে বলেছে যে তাদের বর্গের সমষ্টি কত। তো তাদের বর্গের সমষ্টি মানে 8 9 72। 72কে 10 দিয়ে গুণ করলে কত হয়? 720। তাহলে এটাই হচ্ছে উত্তর। এবারে এটাকে যদি বর্গ করা যায়, তাহলে কি লিখবো বলো? 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। তাহলে 8 8কে কত হয়? 64। এখানে যেহেতু 69 লিখে দিয়েছি, মিস্টেক হয়েছে। 9 9 81, 10 10 100। তাহলে 64 প্লাস 81 প্লাস 100কে গুণ করে দাও, যোগ করে দাও। তাহলে কত হবে? 245। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছ? এই অঙ্কটা প্রত্যেকে বুঝতে পেরেছ? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট অঙ্ক হচ্ছে যে দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের সমষ্টি হচ্ছে 12/35 হলে সংখ্যা দুটি কী কী? আবার প্রশ্নটা বলছি, দুটি সংখ্যার সমষ্টি 12 এবং তাদের অনন্যকের সমষ্টি 12/35 হলে সংখ্যা দুটি কী কী? এবার তোমাদের কিন্তু একটু মাথা খাটাতে হবে। দেখো, আমি যদি অপশানগুলো যদি টেস্ট করতে চাই, দেখো 6 আর 6 কত হয়? 12, মিলে যাচ্ছে। 7 আর 5 12, 10 আর 2 12, 9 আর 3। আগে সংখ্যার সমষ্টি ওখান থেকে, হ্যাঁ দুটি সংখ্যার সমষ্টি ওখান থেকে বলুন। আচ্ছা, আবার বলছি, দুটি সংখ্যার সমষ্টি 12, তাদের অনন্যকের সমষ্টি 12/35 হলে সংখ্যা দুটি কী কী? দেখো, অপশান টেস্ট করে নাও, কিচ্ছু করতে হবে না।
তোমরা একটা জিনিস আমাকে বলো তো, যে এই যে চারটে যে অপশন দেওয়া আছে এই চারটের মধ্যে সবগুলো যোগ করলে তো 12 হয়। হয়তো একে যদি যোগ করি 6 আর 6 কি হয় বলো তো? 6 আর 6 12 হচ্ছে না? 7 আর 5 12 হচ্ছে না? সবই 12 হচ্ছে। তাহলে এবারে তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে যে স্যার তাহলে এই চারটে অপশনের মধ্যে কোনটা হতে পারে? এবারে গুণ করো, দেখো নিচের সংখ্যাটা আসছে কিনা। যদি নিচের সংখ্যাটা যদি চলে আসে তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে। 6 6 36। হ্যাঁ 6 6 36, তাহলে এটা হবে না। 5 7 কে 35, হ্যাঁ এটা হবে। 10 দুগুণে 20, 20 নাই। 3 9 27, 27 নেই, তাহলে বিটা উত্তর। বিটা উত্তর হয়ে গেল। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এটা। মানে হরটাকে দেখতে হবে এবং লবটাকে দেখতে হবে। একটা অঙ্ক যখনই উত্তর করবে তখনই ভাবতে হবে যে অপশান দিয়ে করা যায় কি না। আমি দেখছি যে লবটাকে সব অপশান দিয়ে যোগ করলে কিন্তু 12 হচ্ছে, কিন্তু কই হরটা তো পাচ্ছি না। তাহলে সেই জন্য আমি কি করলাম যে 6 6 36 35 আছে, তাহলে এটা হবে না। ডাইরেক্ট উত্তর হয়ে গেল 5 7 কে 35, তাহলে 35 মিলে গেল। ওকে, নেক্সট এক্স গণিত ওয়াই, এটা গণিত চিহ্ন, ঠিক আছে। এক্স গণিত ওয়াই সমান এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই হলে বাকি সংখ্যাটা কত হবে? 5 ইন্টু 3, মানে এখানে সংখ্যা দিয়ে দিয়েছে, তো এটাকে দিয়ে অঙ্কটা সলভ করতে হবে। তাহলে এখানে 5 মানে এক্স আর ওয়াই মানে 3, তাহলে 5 ইন্টু 3, 5 ইন্টু 3 হয়ে গেল, সমান 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, যেহেতু 5টাকে এক্স ধরেছি 3টাকে ওয়াই ধরেছি, ডিভাইডেড বাই বলো, ডিভাইডেড বাই কি আছে? এক্স ওয়াই, ডিভাইডেড বাই কি দাঁড়া এটা, হ্যাঁ ডিভাইডেড বাই 5 প্লাস, না না এটা এই জায়গাটার একটা জিনিস দেখে নাও, এটা এক্স প্লাস ওয়াই হবে, এটা এক্স প্লাস ওয়াই হবে। তাহলে এখানে হবে 3 যুক্ত 5, হ্যাঁ 5 প্লাস 3, ঠিক। তাহলে 5 5 25, 3 3 9, 5 আর 3 8, 34/8, 17/4 উত্তর হয়ে গেল। ক্লিয়ার? বেশ, নেক্সট, কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? এবার তোমরা উত্তরটা দাও, কোন সংখ্যাটি মূলদ সংখ্যা? কারণ স্যার রুট গুলো তো অমূলদ সংখ্যা হয় আর পায়ে তো অমূলদ সংখ্যা হয়, আর এখানে শুধু পি বাই কিউ এটা হচ্ছে মূলদ সংখ্যা। ইয়েস, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখানে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় একমাত্র 3/2কে, তাহলে এটাই হচ্ছে মূলদ সংখ্যা। দেখছো তো অঙ্কগুলো করতে হচ্ছে না। তারপরে দেখো এই প্রশ্নটা কেউ একজন বলো, এটাও কিন্তু করালাম। 32.362, 6 2 ওপর কিন্তু লম্বা দাগ, এই সংখ্যাটি হলো পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? দেখি কে বলতে পারে। 32.362, 65 ওপরে কিন্তু একটা ছোট্ট দাগ দেওয়া আছে, এই দাগটাকে বলতে হবে যে এটা পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? মূলত সংখ্যা হবে। মূলদ সংখ্যা। কেন মূলদ সংখ্যা করলাম এটা? এনিওয়ান? কারণ ওটা অসীম। অসীম, বাহ খুব সুন্দর, এই তো তোমরা বুঝতে পেরেছো তো। তাহলে দেখো আমি এই জায়গাটাকে দেখো সুন্দর করে দেখো আমি লিখে দিয়েছি, যদি কেউ বুঝতে না পারো, যে প্রদত্ত সংখ্যাটির অসীম দশমিক সংখ্যা, তাই সংখ্যাটি মূলদ সংখ্যা। আমরা দেখেই বুঝতে পারছি যে এই সংখ্যাটি কিন্তু অসীম দশমিক সংখ্যা।
ওকে, তাহলে এটা উত্তর কী হয়ে যাবে? অপশন বি। বেশ, নেক্সট। ক্লাস কি সবারই কি বোরিং বোরিং লাগছে? না না স্যার, প্রত্যেকে ক্লাস কেমন লাগছে? ভালো স্যার। হ্যাঁ, আজ প্রথম প্রথম ক্লাস একটুকু হয়তো অন্যরকম লাগবে, দ্বিতীয় ক্লাস থেকে দেখবে মনোযোগ বসে যাবে। নেক্সট অঙ্ক 3.23233233332 সংখ্যাটি হলো, এটা কিন্তু আমি বলবো না, বলে দিয়েছি কিন্তু। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কোনটা? অমূলত সংখ্যা স্যার। অমূলদ সংখ্যা, এই তো। বাহ, ঠিক আছে, তাহলে আমি নিচে কিন্তু লিখে দিলাম কেন অমূলদ সংখ্যা, তার কারণ এখানে তোমরা পেয়ে যাবে এটা সুন্দর করে। নেক্সট, কোনটি অমূলদ সংখ্যা? দেখি কে বলতে পারে। কোনটি অমূলদ সংখ্যা? -3, 7/3, 3.732, 7.35, 31, 31 চলে গেল। 3.732 অসীম অমূলত সংখ্যা হবে। 3.73 7.35 ওঠা একটুকু ভালো করে বলো। স্যার 7.3531 ওই 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 অপশন 4 এরটা। অপশন 4 এরটা হবে স্যার। অপশন 4, অপশন 4, তাই তো প্রত্যেকে বলছো? আরে দেখেই বুঝতে পারছি তো, অমূলদ সংখ্যা তো একটু আগেই আমরা করলাম। 3.732 এটা তো সসীম মূলদ সংখ্যা হয়ে যাচ্ছে। এটা কি হবে? এটা হবে না, তাহলে এটাই তো অপশন ডি, এটাই হবে। নেক্সট, √17 সংখ্যাটি হলো অমূলদ, তাই তো? আমরা রুট দিয়ে যে কোনো সংখ্যা তোমাদেরকে উদাহরণ দেখালাম যে সেইগুলো রুট থাকলেই সেটা অমূলদ সংখ্যা হয়ে যাবে, কারণ সেটাকে কিন্তু p/q আকারে প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না। বাহ, এবার 5 + √7 এই সংখ্যাটি মূলদ, অমূলদ না অবাস্তব? স্যার অমূলদ আমি সংখ্যা বলবো এটা হবে। অমূলদ। কেন অমূলদ? অমূলদ। কেন অমূলদ? কারণ যদি একটি মূলদ এবং অমূলদ সংখ্যার যোগফল, আমরা একটু আগেই কি বললাম, সর্বদা অমূলদ সংখ্যা হবে। একটু আগেই তোমাদেরকে দেখালাম, দেখবে ওগুলো খাতাতে নোট ডাউন করে নিতে। দেখতে পাচ্ছ? তাহলে অঙ্কের মধ্যে তাহলে সেইগুলো কাজে লেগে যাচ্ছে। একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যার যোগফল কি? অমূলদ। তাহলে এই সংখ্যাটা কিন্তু অমূলদ। বেশ, নেক্সট অঙ্ক 3/7 ও 1/11 মধ্যে একটি অমূলদ সংখ্যা হলো। এই 3/7 এবং এই 1/11 মধ্যে যে কোনো একটি কিন্তু অমূলদ সংখ্যা হবে। কেন? কারণ আমরা তো দেখলাম যে দশমিকের পরে সংখ্যা চলেই যাবে আর একটা কিন্তু মিলে যাবে। তাহলে কোনটা হবে বলো এই চারটে, এই তিনটে অপশনের মধ্যে? বলো। 3/7 ও 1/11 মধ্যে একটি অমূলদ সংখ্যা হলো। নিশ্চয়ই 3/7টা হবে না। কেন? কারণ 3/7টা কিছুক্ষণের পরে এটা মিলে যাচ্ছে। তাহলে দেখো এখানে আমরা বুঝতে পারছি অপশন বিটা। দেখো বিটা কেমনভাবে দেওয়া আছে, দেখো কীভাবে বুঝবে যে এটা অমূলদ না অমূলদ সংখ্যা হবে। 1.131, আমি তোমাদেরকে বলেছি তো যে দশমিকের আগে যদি 0 থাকে তাহলে সেটা কি কখনো অমূলদ সংখ্যা হয়? ইয়েস না নো? না স্যার, না হয় না। যদি কেউ করে দাও তাহলে কিন্তু 0 পরীক্ষাতে। দেখো আমরা যতগুলো অমূলদ সংখ্যা করলাম কখনো তার আগে দশমিকের আগে 0 আছে? নেই। তাহলে এ তো হবেই না, সি তো হবেই না, বিটা উত্তর। দেখো উত্তর আমরা অপশান থেকেই বুঝতে পারছি। নেক্সট, এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আলোচনা করব, যেটা পরীক্ষায় প্রতি বছর আসে। যে একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, এগুলো কি দেখে নাও।
দেখো এখানে দিয়েছে যে 3 2 5 1 6 9 ব্যাকেট দেওয়ার পরে 2 টু দি পাওয়ার, এই উপরে যখনই কোনো সংখ্যা লেখা হয় তখন সেটাকে আমরা বলি 2 টু দি পাওয়ার 231। আবার 2 3 4 3 7 2 টু দি পাওয়ার 323 এর একক স্থানীয় অঙ্কটি হলো, মানে একক মানে এককের ঘরে যে অঙ্কটা থাকবে। তাহলে এরকম অঙ্ক যদি পরীক্ষায় আসে আমরা তাড়াতাড়ি কীভাবে করবো, দেখো দেখো এই লাস্টে কী আছে গো, 3 2 5 1 6 9 1 6 9, এখানে এখানে একক অঙ্ক কোনটা? 9 9, ওকে। 231 231-এ একক অঙ্ক কোনটা? 7 আবার 231-এর একক অঙ্ক কোনটা? 9 আর আবার 9 কেন, জিনিসটা বুঝতে পারছো না? ব্যাকেটের মধ্যে একক অঙ্ক হচ্ছে 9, 2 টু দি পাওয়ার। এই 231-এর মধ্যে একক অঙ্ক কোনটা? 1। 9-এর মাথাতে 1 থাকলে কি হয়? 9-কে একটু আগেই বোঝালাম তোমাদেরকে কিন্তু 9, তাহলে 9 হলো। তাহলে এই পার্টটা আমার হয়ে গেল। বেশ, সেকেন্ড পার্টে এসো। 2 3 4 3 7 ব্যাকেটের মধ্যে দেওয়া একক অঙ্ক কোনটা? 7টা। 2 টু দি পাওয়ার 3 2 3 2 টু দি পাওয়ার 3 2 3, তাহলে 323-এর একক অঙ্ক কোনটা? 3। তাহলে 7-এর মাথাতে যদি কখনো 3 থাকে, 7-এর মাথাতে যদি কখনো 3 থাকে, তাহলে 7 7-কে 49, 49-কে 3 দিয়ে গুণ করলে কত হয় গো? 7 7-কে 49, 49-কে 7 দিয়ে গুণ করলে কত হয়? কত হয় বলো? তাড়াতাড়ি বলো, এগুলো গুণগুলো তাড়াতাড়ি বলতে হবে। 343। তা 343-এর একক অঙ্ক কোনটা? 3। তাহলে একক অঙ্কটা হয়ে গেল 3। তাহলে এখানের মধ্যে বলেছে যে একক স্থানীয় অঙ্ক হলো কি? একটা হচ্ছে কি 9, আর একটা কি, একটা হচ্ছে 3। ব্যাস, উত্তর হয়ে গেল। কি ক্লিয়ার? বুঝতে কি তোমরা প্রত্যেকে পেরেছো না পারোনি? তা দ্বিতীয় অঙ্কটা আমাকে বলো, কেউ দ্বিতীয় অঙ্কটা কেউ আমাকে একজন বোঝাও। স্যার আরেকবার বলুন আমাকে। আচ্ছা, আমি আবার বলছি। বেশ, এবার মধুমিতা বলবে এটা, আমি মধুমিতাকে যা জিজ্ঞাসা করব। বলো 3 2 5 1 6 9 এই সংখ্যাটার মধ্যে একক অঙ্ক কোনটা? এককের অঙ্ক 9। 9। বেশ, খাতাতে লিখে নাও, 9 লিখে নাও। 2 3 1 2 3 1 এর মধ্যে একক অঙ্ক কোনটি? 1। তা 9-এর মাথায় 1 মানে কি? 9 9 9 9 9 9 কত? 9 9 81। তাহলে এটা তো 9 9 হচ্ছে না, এটা মাথাতে 1 মানে কি? 9-কে 9 9-কে 9, তাই 9 হয়ে গেল। বোঝা গিয়েছে? তাহলে সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা বলো। 2 3 4 7 আর ওখানে হচ্ছে 3। তাহলে 7 গণিত 7 গণিত 7 মানে 3টে 7, 3টে 7-কে গুণ করো। 7 7-কে 49, 49-কে 7 দিয়ে গুণ করলে 343। তা 343-এর এবার বুঝতে পেরেছি। ব্যাস, বাহ, খুব সুন্দর। বেশ, 2-এর অঙ্কটা দেখো। 2-এর অঙ্কটা কিন্তু একটা ইন্টারেস্ট অঙ্ক আছে। দেখো 2-এর অঙ্কটা আলাদা অঙ্ক। 2 3 4
2 3 4, তাহলে 2 3 4-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক কোনটি বলো? স্যার কোথায় অঙ্কটা? ওই নিচে আছে। দুই হ্যাঁ স্যার, অঙ্কটা। দেখতে পেয়েছি। 4। 4 আর 3 0 2 2 2। 2। এবার একটা কথা তোমরা মনে রাখবে, দেখো ভালো করে তোমাদেরকে বলছি এখানে, যদি কখনো 2 টু দি পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে, আর না হলে যদি বন্ধনীর ভেতর যদি কোনো জোড় সংখ্যা থাকে, সব সময় মনে রাখবে এই 2 টু দি পাওয়ারের সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষকে আমরা উত্তর করব। বুঝতে পেরেছো? 4 দিয়ে ভাগ করে। 4 দিয়ে ভাগ করে দেবো, 4 দিয়ে। তাহলে আমি আবার কিন্তু বলছি, এটাকে আবার বলছি, দেখো এই 2 3 4-এর একক স্থানীয় অঙ্ক কি আছে? 4। আর 3 0 2-এর একক স্থানীয় কি আছে? 2। তাহলে 4-এর মাথার উপরে 2, 4-এর মাথার উপরে 2 মানে 4 স্কোয়ার। তাহলে 4 স্কোয়ার মানে কি বলো? 4 স্কোয়ার মানে কি? 16। তাহলে 16-র একক স্থানীয় অঙ্ক কি? 6। বুঝে গেলাম। নেক্সট 2 3 9, 2 3 9, এই 2 3 9-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক কি আছে? 9। আর 3 0 3-এর একক স্থানীয় অঙ্ক কি আছে বলো? 9-এর মাথাতে 3। তাহলে 9 ইন্টু 9 ইন্টু 9 কত হয়? 9 9 81। 81-কে 3 দিয়ে 81-কে 9 দিয়ে গুণ করো, কত হবে? 729। তাহলে 729-এর মধ্যে একক স্থানীয় অঙ্ক কোনটি? 9। তাহলে একটা বেরোলো 6, আর একটা বেরোলো কত হয়? 9। তাহলে 6 যুক্ত 9 কত হয়? 15। তাহলে 15-র একক স্থানীয় অঙ্ক কোনটি? 5। এটাই হচ্ছে উত্তর। কি প্রত্যেকে ক্লিয়ার বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তাহলে তারপরের অঙ্কগুলো কিন্তু একই, দেখে নাও। 5 1 5, মাথার উপরে 3 1। তাহলে 5 1 5-এর মধ্যে স্থানীয় অঙ্ক 5, আর 3-এর একের স্থানীয় অঙ্ক 1। তার 5 একে 5, আবার এখানে 5, আবার এখানে 0। তাহলে 5 একে 5। 6-এর আবার এখানে 1, 6 একে 6। আবার এখানে 6, এখানে 0। তাহলে 6-এর 0 কত হয়? গুণ করলে না 6-এর মাথার উপরে 0, তাহলে কি হয়? 6ই হয়। 6 একে 6, তাহলে 6। তাহলে সবগুলাকে একসাথে কি করলাম? যোগ করলাম। তাহলে কত হবে? 22। তাহলে 22-এর একক স্থানীয় অঙ্ক কোনটি? 2। তা 2টা উত্তর। পরীক্ষায় এরকম টাইপের একটা অঙ্ক কিন্তু পরীক্ষায় পাবে। নাম্বার সিস্টেম থেকে আজকে যেগুলো প্র্যাকটিস করালাম, প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নাম্বার সিস্টেম অঙ্কটার পরে আমি প্র্যাকটিস সেট দেবো, একদম খাতাতে নোট করে তোমরা সেইগুলো প্র্যাকটিস করবে এবং সেখান থেকেই পরীক্ষায় প্রশ্ন পাবে। ওকে, দেখো এইগুলো কিন্তু আমি আর বোঝাচ্ছি না, কিন্তু প্রত্যেকটা তোমরা আশা করি প্রত্যেক বুঝে গিয়েছো, সব সেম। দেখো 22 8 5 3, তাহলে বলো 22 8 5 3, 22 8 5 3। তাহলে দেখো এখানে তোমরা অনেকে বলবে, স্যার এই 2 আর মাথার উপর 3, তখন এখানে 8 হয়ে গেল। তাহলে মাথার উপর এখানে 2 মানে 8, তাহলে আমি 8 করে চলে এলাম। এটা কি তোমরা কিন্তু প্রত্যেকে বলবে, কিন্তু তা কিন্তু নয়। দেখো বন্ধনীর ভেতরে যদি কোনো জোড় সংখ্যা যদি একক স্থানীয় অঙ্ক হয়, আর রুট 2 টু দি পাওয়ারের একক সংখ্যা যদি বিজোড় সংখ্যা হয়, পরীক্ষার সময় তোমরা দুভাবে টেস্ট করে নেবে। এই 853-কে
ডাইরেক্ট 4 দিয়ে ভাগ করে ভাগশেষ যা হবে সেটা 2-এর মাথাতে বসে যাবে। কি বোঝাতে পারলাম না পারিনি? আরেকবার বলুন। আমি আবার বলছি, এতক্ষণ যেটা করছিলাম সেটা কিছুটা শর্টকাট। এবার তোমরা দেখলে যে স্যার এখানে তো 2 আছে একক স্থানীয় অঙ্ক, আর এখানে 2 টু দি পাওয়ারের একক স্থানীয় অঙ্ক আছে 3, তাহলে 2-এর মাথাতে 3, তার মানে কত হচ্ছে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে তো স্যার 8 তো একক স্থানীয় অঙ্ক, এটা তো সম্ভব নয়। আমি বলেছি যে একক স্থানীয় অঙ্ক, একক, একক মানে সেখানে যেন দশক থাকে, তবেই সেই এককটাকে নিতে পারবো। কি ক্লিয়ারলি বোঝাতে পারলাম না পারলাম না? 8টা তো পুরো একক হয়ে যাচ্ছে, কিন্তু এটা আমরা চাই না। আমরা চাই একক দশকটাকে নিয়ে যা বেরোবে সেই এককটাকে আমরা নেব। তাহলে এই 853টাকে তোমরা ডাইরেক্ট কিন্তু 4 দিয়ে ভাগ করে দেবে। তাহলে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষটাকে নেবে সব সময়। তাহলে এখানে ভাগশেষ কত হবে? 1। বলো 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 বলো, শুনতে পাচ্ছি। বলছি বিজোড় সংখ্যা থাকলেই তো 4 দিয়ে ভাগ করব। হ্যাঁ, বিজোড় সংখ্যা থাকলেই 4 দিয়ে ভাগ করবে। ইয়েস। তাহলে এই যে 1টাকে নিলাম, তাহলে 2-এর মাথাতে 1 মানে 2। ওকে, বোঝা গিয়েছে? তারপর দেখো এখানে 7 3, 3টা হচ্ছে একক, মানে 3টা কিন্তু বিজোড়, আবার শূন্যটা কিন্তু জোড়। তাহলে এইরকম যখন পরীক্ষায় থাকবে 5 8 1 0কে 4 দিয়ে ভাগ করে দাও, লাস্টের সময় কত আছে? 2। তাহলে 2 মানে 3-এর মাথাতে 2 মানে কত হয়? 9। ওকে, লাস্টে কত আছে? 27, আর এখানে কত আছে? 7। তাহলে 7 27কে 4 দিয়ে ভাগ করে ভাগশেষকে 7-এর মাথাতে লিখে নাও। তার মানে এখানে ভাগশেষ বেরিয়েছে 3। তার মানে 7কে 3 দিয়ে গুণ করে 3 বার গুণ করলে কত হবে? 7 7কে 49, 49কে 3 দিয়ে গুণ করে কত হয়? 49কে 7 দিয়ে গুণ করে কত হয়? 343। তাহলে 3টা এখানে লিখে নাও, তাহলে 3 হয়ে গেল, দিয়ে পুরোটাকে যোগ করে দাও, উত্তর হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে? প্রত্যেক বোঝা গিয়েছে? বেশ, তারপরে অঙ্কটা দেখো। 11-র মাথায় 1, 12-র মাথায় 2, 13-র মাথায় 3, 14-র মাথায় 4, 15-র মাথায় 5, 16-র মাথায় 6। খুব সহজ। 1 একে 1, কিছু নয় মানে গুণ, 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 3 9 27, 7, 4 4 16, 4 16 64, 64কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 4 4 16, 6 থাকে 1, 4 4 24, 25 2 56, 6। তাহলে এমনি করে করে গুণ করে লাস্টের একক সংখ্যাটাকে নিয়ে গুণ করে দাও, যে কত বেরোবে? 5040। তাহলে শূন্যটা হচ্ছে উত্তর। ওকে, সেরকম তারপরের অঙ্কটাও তাই, 7-এর অঙ্কটাও তাই। দেখো 2 3 1, 5 1 6, 3 1 3, 5 1 7, 9 3 8, 3 4 4। তাহলে এটাকে যদি একক সংখ্যা যদি বের করতে বলে, একক সংখ্যা দিয়েই গুণ করবে, আবার সেই গুণফলটাকে আবার একক সংখ্যা দিয়েই গুণ করবে। তাহলে এটাকে দেখো আমি যদি এখান থেকে করি 6 একে 6, তাহলে 6 একক, আবার সেই 6টাকে 3 দিয়ে গুণ করবো, 3 6 18। তাহলে 18-র মধ্যে কী নেবো? 18-র মধ্যে কী নেবো? 8কে নেবো। তাহলে 7 8কে 56, 56-র মধ্যে কাকে নেবো? 6কে নেবো। 6 8কে 48, 48-এ কী নেবো? 8 নেবো। 8কে 4 দিয়ে, 4 8কে 32, 32-এ কী নেবো? 2 নেবো। তাহলে এখানে 2 হচ্ছে উত্তর। ওকে, তাহলে আজকের ক্লাসে আমার এটুকুই। এইগুলো তোমাদেরকে আজকে, এই নাম্বারটা আরেকবার একটু বলেন। কোনটা বলো? স্যার এই লাস্ট নাম্বার অঙ্কটা। বেশ, আবার বলছি, মনোযোগ সহকারে শোনো। দেখো 231, আর এখানে আছে ইন্টু দিয়ে 516। তার মানে এখানে 1 হচ্ছে একক, আর এখানে 6 হচ্ছে একক, তাহলে 6 একে 6। আবার 6, আবার 313, 313 মানে 3টা হচ্ছে একক, এটাকে দিয়ে গুণ করবো, তাহলে 3 6 18।
এই 18-র মধ্যে একক হচ্ছে 8, 8কে তার পরের সংখ্যার একককে দিয়ে গুণ করব, 7 8-কে 56, তো 56 মানে 6টা হচ্ছে একক। আবার সেই 6টাকে তার পরের সংখ্যার এককে দিয়ে গুণ করব, তাহলে 6 8-কে 48, তাহলে 48 মানে 8 হচ্ছে একক। আবার এই 8কে তার পরের সংখ্যার এককে দিয়ে গুণ করব, তাহলে 4 8-কে 32, 32 মানে 3 আর 2, তাহলে আমাকে বলেছে একক, তাহলে 2টা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছো সঙ্গীতা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ, তাহলে আজকে এটুকুই আমরা বেসিক করিয়ে দিলাম তোমাদেরকে। বাড়িতে এই কাজগুলো দেওয়া থাকলো, 1 2 3 4, দেখবে এই অঙ্কগুলো খুব ইজি লাগবে। যা করিয়েছি এই অঙ্কগুলো এখানের মধ্যেই সব আছে। এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এগুলো খাতাতে নোট করে নেবে এই অঙ্কগুলো। ওকে, এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু পরীক্ষার পড়া অঙ্ক, এবং পঞ্চায়েতে এরকমই অঙ্ক পরীক্ষায় থাকবে এই যে অঙ্কগুলো। বোঝা গিয়েছে? কুড়িটা অঙ্ক দিলাম, 20টা। হ্যাঁ স্যার। এই 20টা অঙ্ক দিলাম, যেগুলো প্র্যাকটিস করালাম সেগুলো ভিডিওটা আজকে আবার পাবলিশ হবে। সকালের মধ্যে তোমরা ভিডিওটা আরেকবার দেখে নেবে। দেখে নেওয়ার পরে তোমরা যে অঙ্কগুলো আমার পিডিএফে আছে সেগুলো ফ্রেশ খাতা করবে প্রত্যেকে। অঙ্কের জন্য প্রত্যেকে ফ্রেশ খাতা করবে, এক একটা করে আমরা পাঠ করাবো, এক একটা করে তোমরা কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবে। এই 20টা অঙ্ক তোমাদের কিন্তু প্র্যাকটিস হিসাবে থাকলো। আমি নাম্বার সিস্টেম থেকে এই উইকের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক একদম আমি কষে করে দেবো, মানে একদম পুরো একদম তোমার এই কনসেপ্ট ওয়াইজ, তাহলে নাম্বার সিস্টেমটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। বলো কেমন ক্লাস লাগলো আজকে? দেবেন, মনীষা, ভালো। মধুমিতা? স্যার আবার নতুন করে শিখছি। না, একটুকু অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, করো, অসুবিধা হবে না। ক্লাস করে যাও, প্রবলেম নেই। ম্যাথামেটিক্সে যা করাবো ওগুলোর মধ্যেই পরীক্ষায় তোমাদের কনসেপ্ট কমন পড়বে। তারপর অর্পিতা, অর্পিতা বুঝতে পেরেছ? অর্পিতা, সারদা, হ্যাঁ স্যার বুঝতে পারছি। শঙ্কর? ঠিক আছে স্যার। আচ্ছা, তো তোমাদেরকে একটা কথা আবারও বলছি যে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু খুব তাড়াতাড়ি করা দরকার নেই। এখন অনেক সংখ্যক স্টুডেন্টরা হয়তো রেজিস্ট্রেশন করছে বলে সাইট স্লো চলছে। কিছুদিন ওয়েট করে যাও, যদি রেজিস্ট্রেশন করতে না পারো আমাদের কমেন্টে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবে যে স্যার আমার রেজিস্ট্রেশনটা করে দেন, আমি এখান থেকে রেজিস্ট্রেশনটা করে দেবো, তার জন্য কোনো অসুবিধা নেই। আর ফর্ম ফিল আপ শুরু হবে তোমাদের এই মাস থেকেই। তাহলে তোমরা পঞ্চায়েতের জন্য পুরো রেডি হয়ে যাও। আর পঞ্চায়েতে একটা ভালো ভালো দেখবে আমি পোস্ট ওখানে করে, মানে পোস্ট করে দিয়েছি যে কোন কোন তোমরা পোস্টে দিলে বেশি ভালো হবে। ক্লাস 8 পাসে প্রত্যেকে আবেদন করবে। আবার বলছি, যারা একদম পড়াশোনা হয়তো করেছো, অনেক দিন পড়াশোনা রেওয়াজে নেই, যদি ওখানে পোস্ট বলে যে কোনো একটা পোস্টে আবেদন করা যাবে, তারা কিন্তু অবশ্যই ক্লাস 8 পাসে আবেদন করবে। কারণ 8 পাসে 45 মার্কসের পরীক্ষা, তার মধ্যে আমাদের এখান থেকেই পুরো 45 মার্কস হয়ে যাবে, যারা 85 মার্কসের পরীক্ষা দেবে। ওকে, তো তারা কিন্তু অবশ্যই 8 পাসের ওপর বিজ্ঞপ্তিতে তোমরা অ্যাপ্লাই করবে। আর যদি কিছু না সমস্যা হয় আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাবে, আমি কিন্তু ডিটেলস সবারই উত্তর কিন্তু আমি ওখানে দেবো। প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ
বেশ, তাহলে আজকের ক্লাস আমাদের এখানেই কমপ্লিট করলাম। তোমরা একটু পরেই রেকর্ডিংটা পেয়ে যাবে টেলিগ্রাম গ্রুপে, এবং পিডিএফটাও এখনই পেয়ে যাবে। আমরা শুক্রবার দিন কিন্তু যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিলেন ওগুলো পোস্ট করবেন তো? বলো, আরেকবার বলো, শুনতে পাচ্ছি না। যে অঙ্কগুলো হোমওয়ার্ক দিলেন সেগুলো পোস্ট করবেন তো? আমি পোস্ট করব, আমি আলাদা করে পোস্ট করব, ওগুলো তোমরা বাড়িতে নিজেরা করবে। যে 20টা অঙ্ক দিলাম, হ্যাঁ ওগুলো পোস্ট করবেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো পোস্ট করব। স্যার ওগুলো একটা পিডিএফে থেকে যাবে। বলছি কি স্যার বলছি কি রেজিস্ট্রেশনের কথা যে বলছেন ওটা কি গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের কথা? হ্যাঁ, গ্রাম পঞ্চায়েতের রেজিস্ট্রেশনের কথা বলছি, পোর্টালটা খুলেছে। 2024 করেছিলাম। আর করার দরকার নেই, আর করার দরকার নেই। যারা একবার করে নিয়েছে রেজিস্ট্রেশন, এটা বলা হয়নি, যারা একবার রেজিস্ট্রেশন করে নিয়েছে তাদের রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, তারা ডাইরেক্ট পোর্টাল করবে। 24 করেছিলাম। ওটাই আর করার দরকার নেই। ওকে, তাহলে তোমরা আজকের যে পিডিএফটা আমি দিয়ে দেবো সেটা ওই 20টা অঙ্কই থাকবে, মানে 20টা যে অঙ্কটা দেখালাম ওই 20টা অঙ্ক অ্যাড করা থাকবে। এরপরে নাম্বার সিস্টেমে আর একটা পার্ট কিন্তু যাবে, ওই পার্টটাতে আমি অঙ্ক কষে পুরো নাম্বার সিস্টেমটাকে আমি শেষ করে দেবো। নেক্সট দিন আমরা পার্সেন্টেজ না হলে প্রফিট লস, দুটোর মধ্যে কোনটা করাবো তোমরা যা বলবে। নেক্সট বুধবার পার্সেন্টেজটা কিন্তু ভ্যালু আছে, কিন্তু এবার পঞ্চায়েত পরীক্ষায় পার্সেন্টেজ থেকে 2টো অঙ্ক তোমরা পাবে। দেখো কী কী থেকে অঙ্ক পাবে, দেখো আমি বলে দিচ্ছি। নাম্বার সিস্টেম থেকে 2টো অঙ্ক থাকবে, পার্সেন্টেজ থেকে পাবে তোমরা 2টো অঙ্ক, প্রফিট লস থেকে থাকবে 4টে অঙ্ক, গড় থেকে থাকবে 3টে, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে থাকবে 6টা। ঠিক আছে, আর বাকি যে অঙ্কগুলো ওগুলো তোমাদের থাকবে অংশীদারি কারবার, টাইম ডিস্টেন্স, তারপর হচ্ছে টাইম ওয়ার্ক, এগুলো প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাদেরকে কমপ্লিট করাবো। আর আমাদের এই অঙ্ক ক্লাসের সাথে সাথে তোমাদের কিন্তু অঙ্কের মক টেস্ট, যেমন জেনারেল নলেজের মতো দিয়েছি পিডিএফ, সেরকম কিন্তু তোমাদের ওই মক টেস্টও কিন্তু যাবে এই উইকের পর থেকে। ইংলিশও যাবে, ম্যাথামেটিক্সও যাবে। ওকে, বেশ, তাহলে প্রত্যেকে গুড নাইট। আমাদের আবার শুক্রবার দিন 8টা থেকে আবার আমরা বাংলা ক্লাস করব। বেশ, তাহলে থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবে।